রংপুর সরকারি সিটি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। তোমরা যারা 2021 সালের পরীক্ষার্থী, তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয় কোড 254 অ্যাসাইনমেন্ট 2 অলরেডি তোমাদের জন্য দেয়া হয়েছে অনলাইনে। তোমরা নিশ্চয়ই হাতে পেয়েছ। এই অ্যাসাইনমেন্টটি কীভাবে সমাধান করবা তার জন্য আমি কিছু তোমাদেরকে সাপোর্ট করতে পারছি, কিছু সহযোগিতা করছি। তাই আজকের আলোচনার বিষয় অ্যাসাইনমেন্ট 2 তৃতীয় সপ্তাহ। প্রথমে আসা যাক, অ্যাসাইনমেন্টটি তোমাদের হাতে আছে, তোমরা অ্যাসাইনমেন্টটা দেখে নেবে। অ্যাসাইনমেন্ট একটি অংশীদারি কারবার সংক্রান্ত। এই সহায়ক তথ্যগুলো এরকম: আব্দুল, আসাদুল একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার। 2020 সালের 1 জানুয়ারি তারিখে আবুল 3 লক্ষ টাকা, আব্দুল 2,50,000 টাকা এবং আসাদুল 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। আবুল প্রতি মাসে 500 টাকা করে নগদ উত্তোলন করেন এবং আসাদুল বছরের মাঝামাঝি 2,000 টাকা করে পণ্য উত্তোলন করেন। আবুল কারবার পরিচালনা করেন এবং এ কারণে তিনি প্রতি মাসে 2,500 টাকা করে বেতন পাবেন। আর্থিক স্বল্পতার কারণে 1 এপ্রিল আসাদুল 10,000 টাকা ঋণ প্রদান করেন এবং আবুল 1 জুন 2001 তারিখে 20,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন। অংশীদারির চুক্তি অনুযায়ী উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ ধার্য করতে হবে। আবুল ব্যবসায়ে তার সার্বক্ষণিক সহায়তা করার জন্য বন্টনযোগ্য লাভের উপর কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপর 5% কমিশন পাবে। আব্দুলের বেতন ডেবিট করার পর এই কথাটা আমি দ্বিতীয় দুবার বললাম, আরও একবার বলছি। আব্দুলের বেতন ডেবিট করার পর এই জায়গায় এটা একটু ভুল আছে, এটা আব্দুলের বেতন হবে না, আবুলের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে নির্লাভ 1,10,000 টাকা গণিত হয়েছে। যেহেতু এখানে আব্দুলের বলা আছে, এটা আমরা ভুলটাকে সংশোধন করতে পারছি না, তবে ভুলটাকে রেখেই আমরা সমস্যার সমাধান করে টানব। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কের মধ্যে তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে। ক, সহায়ক তত্ত্বের ভিত্তিতে চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয়গুলি নিষ্পত্তি করতে হবে। অর্থাৎ ক, খ, গ, ঘ, ও এবং 4টি নির্দেশনা দেওয়া আছে। এই 4টি নির্দেশনার মধ্যে প্রথম নির্দেশনাটা হচ্ছে সহায়ক তথ্যের ভিত্তিতে। প্রথম নির্দেশনা দেখো, 2021 সালে এসএসসি অংশগ্রহণকারী এসএসসি পরীক্ষার্থীর জন্য অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান দ্বিতীয় বিষয় কোড 254 অ্যাসাইনমেন্ট 2 তৃতীয় সপ্তাহ। ক, সহায়ক তত্ত্বের ভিত্তিতে চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয়ের সঙ্গে নিষ্পত্তির প্রক্রিয়া বর্ণনা করো। এখানে হচ্ছে সহায়ক তত্ত্বের ভিত্তিতে। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশীদারি কারবারের লিখিত চুক্তির অবর্তমানে যে অমীমাংসিত বিষয়গুলো আছে, এটা বইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দর করে সাজানো দেওয়া আছে। তোমাদের কিন্তু এখানে চাইনি, প্রশ্নে এরকম বলে নেই যে চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের মধ্যে যে বিষয় থাকে সেগুলো আলোচনা করো, চুক্তির অবর্তমানে আইনের বিধানগুলো আলোচনা করো, এরকম কিন্তু বলা হয়নি। এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে সহায়ক তথ্যের ভিত্তিতে চুক্তির অবর্তমানে। তাহলে সহায়ক তথ্য একটা শব্দ দেওয়া আছে, সুতরাং বই থেকে হুবহু তুলে দিলে এই উত্তরটা তোমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। যেহেতু সহায়ক তথ্য বলছে, তাহলে এখানে তোমাদের সহায়ক তথ্য আছে। দেখো, অ্যাসাইনমেন্ট 2 নিচে লেখা আছে সহায়ক তথ্য দিয়ে অঙ্কটা তুলে দেওয়া আছে, তারপরে এটা সম্পূর্ণ সহায়ক তথ্য। তাহলে এই সহায়ক তথ্যের আলোকে তোমাকে এটা অংশীদারি কারবারের অলিখিত চুক্তি, অংশীদারি কারবারের কি চুক্তির অবর্তমানে আইনের বিধানগুলো তোমাকে এখানে উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে আইনের বিধানগুলো তোমাদেরকে আমি বলছি। এই সহায়ক চুক্তির ভিতরে 1 নম্বর আইনের বিধান, 1 নম্বর যেটা আলোচনা করা যেতে পারে চুক্তির অবর্তমানে আইনের বিধান, সেটি হচ্ছে আবুল প্রতি মাসে 500 টাকা নগদ উত্তোলন করেন এবং এই উত্তোলনের উপর 10% হারে সুদ ধরতে বলা হয়েছে, কিন্তু কত মাসে সুদ ধরা হবে তা উল্লেখ নেই। অলিখিত চুক্তি মোতাবেক যদি কোনো অংশীদার কারবারেতে নগদ উত্তোলন করেন এবং কোন তারিখ উত্তোলন করেছেন তা উল্লেখ না থাকে, তবে সেই উত্তোলনের উপর গড় নিয়মে 6 মাসের সুদ ধার্য করতে হবে। এটি একটি শর্ত, এটি একটি অলিখিত চুক্তি। এই উত্তোলনের সুদ হচ্ছে, উত্তোলন করেছে 6,000 গুণন 10% গুণন হাফ, অর্থাৎ এই উত্তোলনের সুদ হচ্ছে 300 টাকা।
দ্বিতীয়তে অলিখিত চুক্তির অবর্তমানে আইনের বিধান। দ্বিতীয় বিধানটি হচ্ছে এরকম, সহায়ক তথ্যের ভিত্তিতে আমরা আলোচনা করতে পারি। সহায়ক প্রশ্নে বা সহায়ক তথ্যে 1 এপ্রিল 2020 তারিখে আসাদুল কারবারে 10,000 টাকা ঋণ প্রদান করেন, কিন্তু প্রদত্ত ঋণের উপর শতকরা কত হার সুদ ধরা হবে তা উল্লেখ করা হয়নি। কোনো অংশীদার কারবারে ঋণ দিলে ঋণের উপর সুদ ধার্য করতে হবে, কিন্তু সুদ যে দিতে হবে এটা আইনের বিধান আছে, কিন্তু কত টাকা সুদ দেবে, কত হারে সুদ দেবে এটি স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। তাই অংশীদারি কারবারের অলিখিত চুক্তি মোতাবেক আসাদুল যে ঋণ প্রদান করছে সেই ঋণের ওপর অলিখিত চুক্তি মোতাবেক 6% হারে 9 মাসের সুদ ধার্য করা হবে। 6% হারে 9 মাসের সুদ ধার্য করা হবে। সুদটা এভাবে ক্যালকুলেশন করবে, 9 মাস উত্তোলন করে ঋণ করেছে 10,000 গুণন 6%, 6/100 গুণন 9 মাসে 9/12, তাহলে উত্তোলনের সুদ, ঋণের সুদটা একটা নির্দিষ্ট পরিমাণ 450 টাকা ঋণের সুদ বের হবে। তৃতীয়টা আমরা আলোচনা করি, তাহলে কয়ের 1 নম্বর গেল, 2 নম্বর গেল, এবার আমরা 3 নম্বর আলোচনা করব। 3 নম্বরটা হচ্ছে সহায়ক প্রশ্নে আব্দুল এবং আসাদুল একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার। তারা 2020 সালের 1 জানুয়ারি তারিখে 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 2,50,000 টাকা এবং 2 লক্ষ টাকা মূলধন স্বরূপ কারবারে বিনিয়োগ করেন, কিন্তু কারবার থেকে অংশীদার কী অনুপাতে মুনাফা পাবেন তা চুক্তির মধ্যে উল্লেখ করা নাই। মানে অংশীদারগণ ব্যবসায় মূলধন বিনিয়োগ করলে তারা একটা নির্দিষ্ট হারে মুনাফা পাবেই, এটা চুক্তির মধ্যে লিখিত থাকে। যদি অলিখিত মানে চুক্তি নাই যে কী পরিমাণকে তারা মূলধন বিনিয়োগ করেছে, কিন্তু বছর শেষে লাভের পরিমাণ তারা কিভাবে নেবে এটি উল্লেখ নেই, সেক্ষেত্রে অলিখিত চুক্তির মানে সেহেতু চুক্তির অবর্তমানে সকল অংশীদার সমান হারে মুনাফা পাবেন। এটা অলিখিত চুক্তি মোতাবেক সকল অংশীদার সমান হারে মুনাফা পাবেন। যেমন বন্টনযোগ্য মুনাফা যা ছিল এই অঙ্কের মধ্যে, যে বন্টনযোগ্য মুনাফা হবে তা সকল অংশীদারকে সমান তথা 1:1:1 এই 3:1:1 অনুপাতে ভাগ করে দিতে পারো। সেখানে ভাগফল একটা নির্দিষ্ট পরিমাণের ফলাফল দাঁড়াতে পারে 35,508 টাকা। প্রিয় শিক্ষার্থী, এবার ঘয়ে যাই, 4 নম্বরে যাই। 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করতে হবে। তাই আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর গেলাম, এবং 4 নম্বর পয়েন্ট। 4 নম্বরটা এরকম হচ্ছে, অংশীদারি কারবারে কোনো অংশীদার কারবার থেকে পণ্য উত্তোলন করে, তাহলে পণ্য উত্তোলনের ওপর কোনো সুদ ধরার বিধান এ পর্যন্ত কোথাও দেখা যায়নি। তাই অলিখিত চুক্তির মধ্যে যদি কোনো অংশীদার কারবার থেকে পণ্য উত্তোলন করে, সেক্ষেত্রে পণ্য উত্তোলনের ওপর সুদ ধরার কোনো প্রয়োজন নাই। তবে কোনো ব্যক্তি যদি মনে করে যে যেহেতু একটা নির্দিষ্ট তারিখে পণ্য উত্তোলন করেছে, সেহেতু পণ্য উত্তোলনের উপরও সুদ ধার্য করা যেতে পারে। এখানে এটা ইচ্ছার উপর নির্ভর করে, তবে উত্তোলনের সুদ না ধরাটাই উত্তম, কারণ পণ্য উত্তোলন করা ব্যবসায়ের কোনো মালিক কারবার থেকে পণ্য তুলতে পারে, কারবার চালের ব্যবসা চাল থাকতে পারে, ডাল তুলতে পারে, যে কোনো জিনিস এই যে পণ্য তুলবে তার উপর সুদ ধরা এটি ব্যবসায়ের জন্য একটি নিচু মনোবৃত্তি মনে হয়, বিধায় এই অংশীদারগণ কারবার থেকে পণ্য উত্তোলনগুলো উত্তোলনের উপর সুদ ধার্য করার কোনো বিধান কোথাও দেখা যায়নি, কোনো শক্তিশালী কোনো শর্ত কোথাও দেখা যায়নি। তাই অলিখিত চুক্তির মধ্যে পণ্য উত্তোলনের উপর সুদ ধার্য করা হয় নাই। এটা হলো 4 নম্বর পয়েন্ট। তাহলে এবার আমরা 4টা আলোচনা করলাম, এবার আমরা ক্ষয়ে যাই। ক্ষয়ে বলা হলো সহায়ক তথ্যের ভিত্তিতে, প্রিয় শিক্ষার্থী, সহায়ক তথ্যের ভিত্তিতে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করা হলো। সহায়ক তথ্য ওখানে কোশ্চেন যে তথ্যটা দেওয়া আছে, আমাদের যে কোশ্চেনটা দিয়েছে সেইটার উপর আমরা এখন আলোচনা করব। আব্দুল আসাদুল 2020 সালের 31শে ডিসেম্বর থেকে সপ্ত বছরের জন্য প্রস্তুত লাভ লোকসান বন্টন হিসাব। এটা ডেবিট দিক, এটা ক্রেডিট দিক। যেহেতু লাভ লোকসান বন্টন হিসাব বলেছে, লাভ লোকসান বন্টন বিবরণী বলেনি, সেহেতু বিবরণী বলে আধুনিক ছকে করতাম আমরা, চলমান যে ছকে। আর যেহেতু সনাতন পদ্ধতি বলছে লাভ লোকসান বন্টন হিসাব, সেহেতু প্রচলিত ছকে অর্থাৎ সনাতন ছকে বা প্রচলিত ছকে আমরা এই অংশীদারি কারবারের বন্টন হিসাব প্রস্তুত করেছি। বাম দিকে ডেবিট, ডান দিকে ক্রেডিট দিক। বাম দিকে বিবরণ টাকা, এই ক্রেডিট দিকে প্রথমে যে ব্যালেন্স বিডি আনা হয়েছে। এখন ব্যালেন্স বিডি কত টাকা? ব্যালেন্স বিডি বলতে এখানে অংশীদারগণ ব্যবসায় করে ব্যবসার শেষে একটা নিট লাভ তাদের দাঁড়িয়েছে। দেখো ব্যবসার শেষে একটা নিট লাভ আছে 1,10,000 টাকা। আমি টাকাটা লিখিনি, তোমাদের নিজে বুঝে নিতে হবে। ব্যালেন্স বিডি এখানে কত হবে? 1,10,000 টাকা। অর্থাৎ তোমরা নিজের কোশ্চেনের নিচে দেখবেন যে বছরের শেষে নিট লাভ কত, সেই নিট লাভটা এখানে নিয়ে আসবে। তারপরে ক্রেডিট দিকে নিয়ে আসবে উত্তোলনের ওপর কোনো চুক্তি থাকলে, উত্তোলনের উপর। এইখানে বলা আছে আব্দুল কারবারে
উত্তোলন করে। আব্দুল কারবার হতে প্রত্যেক মাসে 500 টাকা করে উত্তোলন করে। আব্দুল প্রতি মাসে 500 টাকা করে উত্তোলন করে। তাই আব্দুলের মূলধন এবং চলতি হিসাব, এখানে মূলধন এবং চলতি হিসাব দেওয়ার কারণে এই আব্দুলের হিসাবটা স্থিতিশীল পদ্ধতিতেও হবে, পরিবর্তনশীল পদ্ধতিতেও আব্দুলের মূলধন হিসাব প্রস্তুত করতে হবে। তাই দুইটি দেওয়া হয়েছে, আব্দুলের মূলধন এবং চলতি হিসাব। এখানে কেউ কেউ আব্দুলের চলতি হিসাব দিয়ে সমাধান টানতে পারো। আমি এখানে দুটোই দিয়েছি কারণ এই আব্দুলের অঙ্কের অন্য অঙ্কের গ, খ এবং গ বা ঘয়ে কোথাও আব্দুলের চলতি হিসাব এবং পরিবর্তনশীল, গয়ে আব্দুলের চলতি হিসাব এবং ঘয়ে উমতে আব্দুলের মূলধন হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে। সেই জন্য এখানে মূলধন এবং চলতি হিসাব লিখেছি। আব্দুলের মূলধন পাবলিক চলতি হিসাব উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ কত এখানে লিখে দেওয়া হয়নি, উত্তোলনের সুদ বের করার ক্যালকুলেশন করে নিতে হবে। ক্যালকুলেশন নম্বর 1 অর্থাৎ টিকা, এখানে গণনা কার্য, এখানে 1 দেখা যাচ্ছে, এই একটা হচ্ছে গণনা কার্য। কিভাবে উত্তোলনের সুদ নির্ণয় করবো? উত্তোলনের সুদ নির্ণয় করার এখানে দেখা যাচ্ছে গণনা কার্য উত্তোলনের সুদ। এখানে উত্তোলন করেছে প্রত্যেক মাসে 500 করে, 12 মাসে 5 গুণ 6000 টাকা গুণন এতে সুদের হার 10% সুদ গুণন হার 6 মাসের জন্য কত টাকা সুদ হবে তোমাদের গণনা করে বের করতে হবে। এখানে যত টাকা সুদ হবে সেই সুদটা আনি তুমি এখানে বসাবো। অঙ্কটা সমাধান আমি এভাবেই করতে পারো তোমরা। দ্বিতীয়ত আসাদুলের চলতি হিসাব পণ্য উত্তোলন। এখানে শুধু চলতি হিসাব দেওয়া আছে, কারণ আসাদুলের মূলধন হিসাব করতে বলা হয়নি, আসাদুলের শুধু চলতি হিসাব করতে বলা হয়েছে। তাই আসাদুলের চলতি হিসাব পণ্য উত্তোলন, এটাও 1 নম্বরে পণ্য উত্তোলন। এখানে তোমাদের একটু আগে বলেছি অলিখিত চুক্তির মধ্যে পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করার বিধান নেই, কোথাও দেখা যায়নি, এই জন্য আমরা পণ্য উত্তোলনের উপর সুদ ধার্য করিনি। তাই এখানে বিশেষ দ্রষ্টব্য লেখা আছে 1 নম্বর গণনা কার্যে আসাদুলের পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করা হয়নি। কিন্তু পণ্য উত্তোলনের সুদ ধার্য করা, কিন্তু পণ্য উত্তোলন করা হয়েছে। পণ্য উত্তোলন করা হয়েছে কি আসাদুল কত টাকা পণ্য উত্তোলন করেছে, এখানে 2000 টাকা। দেখো এখানে বলা হচ্ছে আসাদুল কারবার হতে 1 জুলাই তারিখে 2000 টাকা মূল্যের পণ্য উত্তোলন করেছে। তাই এখানে পণ্য উত্তোলন হচ্ছে, পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করা হয়নি। আচ্ছা, তাহলে এখানে বছরের শেষে ব্যালেন্স বিটি, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, এই তিনটার যোগফল হবে এখানে যা হবে, যোগফল একটা নির্দিষ্ট পরিমাণ টাকা হবে। এবার বাম দিকে এটা আয় গেল, এদিকে ব্যয়ের দিকে আসে। ব্যয়ের দিকে আমরা আসতে পারি অঙ্কের মধ্যে আসাদুলের চলতি হিসাব ঋণের সুদ। আসাদুল কারবারে ঋণ দিয়েছে, তাই ঋণের সুদ গণনা করতে হবে। এখন আসাদুল কত টাকা ঋণের সুদ গণনা, টাকার পরিমাণ দেওয়া নেই, সুদ গণনা করতে 2 নম্বর টিকা, এটা 2 নম্বর গণনা কার্য। 2 নম্বর গণনা কার্যে দেখা যাচ্ছে আসাদুল ঋণ দিয়েছে তারপরে 10,000 টাকা। ঋণের সুদ হবে, ঋণের সুদ সমান সমান 10,000 গুণন 6/10 মানে 6% গুণন 9 মাসে সুদ পাবে, 9/12। সুদ কত টাকা হবে, সুদটা এনে এই কোন ঘরে বসাবো, আসাদুলের ঋণের সুদের ঘরে। এবার আবুলের মূলধন এবং চলতি হিসাব কমিশন। কমিশনের জন্য 3 নম্বর টিকা। কমিশন কত টাকা হবে এখানে লিখে দেওয়া হয়নি, তো কমিশন কত হবে এটা একটা গণনা করতে হবে। কত টাকা কমিশন, কমিশন হবে এইখানে বন্টনযোগ্য মুনাফা 1,12,300 থেকে 450 টাকা বাদ দিতে হবে। 450 টাকা হচ্ছে এখানে ঋণের সুদ, এই 450 টাকা বাদ দিলে যা থাকে তার উপর 5 বা 105 এটা গণনা করলে এখানে কমিশনটা বের হয়ে যাবে। সেই কমিশনটা এখানে নিয়ে বসাবো, ঠিক আছে। তাহলে আমাদের আর কিছু থাকলো না, এই কাজ শেষ। আয় হলো 3টা, কি কি, ব্যালেন্স বিটি অর্থাৎ নেট লাভ, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, যোগফল, 3টার যোগফল। সেই যোগফলটা আমরা বাম দিকে নিয়ে আসবো। এই যোগফল থেকে আমরা বিয়োগ করব, ঋণের সুদ যা থাকবে তা বিয়োগ করব, কমিশন যা থাকবে তা বিয়োগ করব, বিয়োগ করে যেটা থাকবে সেইটার নাম লিখবো নিট বন্টনযোগ্য মুনাফা। এটা কোশ্চেন মার্ক দেওয়া আছে। এই বন্টনযোগ্য মুনাফাটা অংশীদারদের মূলধন এবং চলতি হিসাবে মুনাফার অংশ, অর্থাৎ ভাগ করে দেবো, অংশীদারগণকে কি করে ভাগ করে দেবো। কিভাবে ভাগ করে দেবো, আমরা 1 নম্বর অ্যাসাইনমেন্টে 1 নম্বরে পড়েছি যে যদি কোনো অংশীদার কারবারে একটা নির্দিষ্ট পরিমাণের মূলধন দেয় এবং মূলধনের উপর মূলধন দেয় কিন্তু ব্যবসা মূলধন বিনিয়োগ করে, কিন্তু কি পরিমাণে মূলধনের উপর মুনাফা পাবে এটা যখন উল্লেখ না থাকবে তখন সকল অংশীদারকে অলিখিত চুক্তির মধ্যে সমান হারে মুনাফাটা ভাগ করে দেবে। এখানে যে বন্টনযোগ্য মুনাফাটা বের হবে সেই মুনাফাটা 3 জন অংশীদারকে সমানভাবে ভাগ করে দেবে। এই হবে আবন্টন হিসাব প্রস্তুত। তাহলে আমরা ক করলাম, খ করলাম, গ এবার আমরা আসবো গতে। প্রিয় শিক্ষার্থী, আমরা গ নিয়ে আলোচনা করব। এবার গ, প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসছি গয়ে। আমাদের গয়ে
বলা হয়েছে সহায়ক তথ্যের ভিত্তিতে আবুল এবং আশাদুলের চলতি হিসাব প্রস্তুত করা। তো আমরা সেই আবুল হিসাবে চলতি হিসাব প্রস্তুত করছি। আমরা লিখছি আবুল এবং আশাদুলের চলতি হিসাব প্রস্তুত করা হলো। এখানে আবুল এবং আশাদুল চলতি হিসাব, এটা চলতি হিসাবের ছক। এটাও চলমান যে ছক, এটা সনাতন ছক, প্রচলিত ছক। আমরা প্রচলিত ছকেই অঙ্কটা করছি। বাম দিকে ডেবিট, ডান দিকে ক্রেডিট। ঘরগুলো হচ্ছে তারিখের ঘর, বিবরণের ঘর, আবুলের টাকার ঘর, আশাদুলের টাকার ঘর, আবার তারিখ আর বিবরণ, আবুলের টাকার ঘর, আশাদুলের টাকার ঘর। এই আবুল এবং আশাদুলের যে আয়গুলো হয়েছে, চলতি বছরে যে আয় হয়েছে, এটা ক্রেডিট হবে, এবং চলতি বছরে আবুল এবং আশাদুলের যে ব্যয় হয়েছে এটা ডেবিট হবে। আয় থেকে ব্যয় বাদ দিয়ে যেটা ব্যালেন্স থাকবে সেটাই হতে বছরের শেষে উদ্বৃত্ত। আমরা এটাই ক্যালকুলেশন করবো। তোমরা একটু দেখে হয়তো প্রশ্ন করে ভাবছো যেখানে টাকা লেখেনে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। আমি তোমাদের সহযোগিতা করছি ঠিকই, অঙ্কের প্রায় মূল বিষয়গুলো আলোচনা করে দিয়েছি। কিভাবে কত টাকা সুদ হবে, কিভাবে কত টাকা হবে, সেগুলো আমি গণনা কার্যে লিখে দিয়েছি। সেখান থেকে তোমাদের ট্রান্সফার করতে হবে এখানে। তাই এটা নিজের কিছু কাজ আছে, হুবহু অঙ্কটা সমাধান করে আমরা পরিপূর্ণ সমাধান করে দেওয়া হচ্ছে না, শুধু কোশ্চেন মার্ক দেওয়া হচ্ছে। এখান থেকে তোমাদের বুঝে নিতে হবে কত, যেহেতু আমাদের উত্তর অঙ্কের মধ্যে রেডি করে দেওয়া আছে। তো এইখানে 2020 সালে 31 ডিসেম্বর লাভ লোকসান আবন্টন হিসাব থেকে নিয়ে আসা হবে, শুধু চলতি হিসাবে নিয়ে আসবে। চলতি বছরে আবুল এবং আশাদুল কারবার থেকে কি বলো, ঋণের সুদ, এটা আবুল ঋণের সুদ পায়নি, তো ঋণের সুদ আবুলের ঘরে হবে না, আশাদুলের ঘরে ঋণের সুদ হবে। এই আশাদুলের যে ঋণের সুদ কত টাকা হবে, তোমরা এই 2 নম্বর তথা 2 নম্বর প্রশ্নের এই ঋণের সুদ বের করেছ। এই 2 নম্বর টিকা, 2 নম্বর সমাধানে 2 নম্বর গণনা কার্য ছিল, সেখানে তোমরা ঋণের সুদ বের করেছো। সেই ঋণের সুদটা এখানে নিয়ে আসবে। তারপরে হচ্ছে মুনাফার অংশ, দ্বিতীয় হচ্ছে মুনাফার অংশ। এখানে আবুল এবং আশাদুলের মুনাফার অংশ কত, এটা 2 নং প্রশ্ন, অর্থাৎ 2 নং সমাধান। লাভ লোকসান আবন্টন হিসাবে তোমাদের ডেবিট থেকে কে কত টাকা মুনাফা পেয়েছে 3 জন অংশীদারকে সমানভাবে ভাগ করে দিয়েছ। সেই মুনাফার অংশটা এখানে আবুলেরটা আবুলের ঘরে নিয়ে যাবে, আশাদুলেরটা আশাদুলের ঘরে নিয়ে যাবে। আর কিছু নেই, আবুলের টাকা যোগ করবা, আশাদুলের টাকা যোগ, এই দুইটার যোগ এটা, এইটার যোগ এইটা, যোগ মানে এটা। এই যোগটা এখন বাম দিকে নিয়ে আসলাম। এখন বাম দিকে ব্যয়, আবুল কারবার থেকে কত টাকা উত্তোলন করেছে, আশাদুল কারবার থেকে কত টাকা উত্তোলন করেছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে। উত্তোলন হিসাবে আবুল তুলেছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, কিন্তু আশাদুল কোনো টাকা তোলে। আবুল কত টাকা তুলেছে তোমাদের সহায়ক প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে সে 2000 টাকা উত্তোলন করেছে, সেটা দেখাইতে পারবে। সে প্রত্যেক মাসে 500 টাকা করে উত্তোলন করেছে, এই উত্তোলনের পরিমাণটা এখানে দেখাতে পারো। পণ্য উত্তোলন করেছে আশাদুল একে নির্দিষ্ট পরিমাণের পণ্য বছরের মাঝামাঝি সময়ে নির্দিষ্ট পরিমাণ পণ্য উত্তোলন করেছে, সেই উত্তোলনের পরিমাণটা তোমরা এখানে নিয়ে এসে বসাবে। আর লাভ লোকসান বন্টন হিসাব থেকে নিয়ে আসবা উত্তোলনের সুদ, অথবা টিকাতে দেওয়া আছে তোমাদের গণনা কার্যে 1 নম্বর গণনা কার্যে উত্তোলনের সুদ বের করা আছে, সেখানে আবুলের উত্তোলনের সুদ কত, সেই উত্তোলনের সুদটা নিয়ে আসতে পারো। অথবা আবন্টন হিসাবে ক্রেডিট দিকে 1 নম্বর কাজটা হচ্ছে উত্তোলনের সুদ, সেখান থেকে উত্তোলনের সুদটা নিয়ে আসতে পারো। এখন এইটার আয়, এই দুইটার যোগফল, এটা যোগ করে এদিকে নিয়ে এসে যোগ থেকে এই দুটা বিয়োগ হবে, এইটা বিয়োগ করে যে গল্প সেটা হবে ব্যালেন্স হবে সেটা সিডি, এটা ব্যালেন্স সিডি। আর আশাদুলের আয় থেকে ব্যয় আছে দুটো, সে ব্যয় একটা ব্যয়, সেই ব্যয়টা বাদ দিলে তার ব্যালেন্স হবে সিডি। এই সিডি ব্যালেন্স মাসের শেষের ব্যালেন্সটা পরের মাসের অর্থাৎ 2021 সালের জানুয়ারি মাসে ব্যালেন্স বিডি হয়ে তাদের ঘরে দেখাতে পারে। এই ছিল আবুলের এবং আশাদুলের চলতি হিসাব। এবার আমরা ঘয়ে যাব, এবার আমরা ঘ সহায়ক কাজে যাব। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসি ঘ তোমাদের বলা হয়েছে সহায়ক তথ্যের ভিত্তিতে স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আবুল ও আশাদুলের মূলধন হিসাব প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থী, একটু সংশোধনে আসি। গয়ে বলা হয়েছিল আব্দুল এবং আশাদুলের চলতি হিসাব, এখানে আমরা তখন আব্দুলের জায়গায় আবুল রেখেছিলাম, ওই জায়গায় শুধু আব্দুল হবে, আবুলের জায়গায় আব্দুল হবে। গয়ে আমরা ঘয়ে এবার আসি। সব বলা হয়েছে সহায়ক তথ্যের ভিত্তিতে স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আবুল ও আশাদুলের মূলধন হিসাব প্রস্তুত করো। তা আমরা এবার দেখি, আমরা ঘ হচ্ছে সহায়ক তথ্যের ভিত্তিতে
স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আবুল এবং আশাদুলের মূলধন হিসাব প্রস্তুত করা হলো। আবুল এবং আশাদুল মূলধন হিসাব স্থিতিশীল মূলধন পদ্ধতি। অঙ্কের মধ্যে বলা হয়েছে যে অঙ্কটা করতে হবে স্থিতিশীল মূলধন পদ্ধতিতে। এই স্থিতিশীল মূলধন পদ্ধতিতে শুধু অংশীদারগণ কারবারে কি পরিমাণের মূলধন নিয়ে এসে তারই হিসাব হবে, অন্য কোনো হিসাব এখানে অন্তর্ভুক্ত হয় না, শুধু মূলধনের হিসাব। তাই এখানে মূলধনের পরিমাণ দেখাবো। আমরা দেখছি এই ডান দিকে তারিখের ঘরে 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখে এই নগদান হিসাব প্রারম্ভিক মূলধন, এখানে ব্র্যাকেটে প্রারম্ভিক মূলধনের কথা বলা হয়েছে। নগদান হিসাব মানে এটা মূলধন হিসাবে মূলধন লেখা যায় না, নগদান হিসাব লিখতে হবে। নগদান হিসাব আমরা যাবে তা জানি, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এটা একটা খতিয়ান, তাই মূলধন হিসাবের ক্রেডিট দিকে লিখছি নগদান হিসাব। এই ব্র্যাকেটে লেখা আছে প্রারম্ভিক মূলধন। এই প্রারম্ভিক মূলধন মানে শুরুতে তারা কত মূলধনে যায়। আবুল শুরুতে যত টাকা মূলধন নিয়ে এসেছিল সেই মূলধনের পরিমাণটা তোমরা লিখবে। এবং তৃতীয় ব্যক্তি হচ্ছে আশাদুল। আশাদুল কত টাকা মূলধন নিয়ে এসে তার মূলধন। শুরুতে অঙ্কের মধ্যে মূলধন দেওয়া আছে, প্রশ্নের মধ্যে আছে আবুল 3 লক্ষ টাকা এবং আব্দুল 2,50,000 টাকা, আশাদুল 2 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তো সেই মূলধনের পরিমাণ আবুলের মূলধনটা আবুলের ঘরে নিয়ে যাবেন, আশাদুলের মূলধনটা আশাদুলের ঘরে নিয়ে যাবেন। এবং অঙ্কের মাঝামাঝি জায়গায় বলা হয়েছে জুন মাসের 1 তারিখে আবুল আরও 20,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়ে এসে, তাহলে এই জন্য এটা নগদান হিসাব লিখলাম। ব্র্যাকেটে লাগা হলো অতিরিক্ত মূলধন। এই আবুলের যে অতিরিক্ত মূলধন যত টাকা নিয়েছে সেটা নিয়ে আসবেন, আশাদুল অতিরিক্ত মূলধন নিয়ে আসে নাই। এই অঙ্কে শুধু মূলধনের হিসাব হবে, আর কিছু হিসাব না। আবুলের 2টা মূলধনের যোগ করে যোগফল এখানে নামাবো, আশাদুলের একটা মূলধনের যোগফল করে যোগফল এখানে নামাবো। এই যোগফলটা বাম দিকে নিয়ে আসবো, আবুলেরটা আবুলের ঘরে, আশাদুলেরটা আশাদুলের ঘরে। এখান থেকে মূলধন থেকে কোনো ব্যয় নাই, মূলধন কোনো হ্রাস পায়নি, তো মূলধনটাই ব্যালেন্স শিটই হয়ে যাবে। আবুলেরটা আবুলের ঘরে, আশাদুলেরটা আশাদুলের ঘরে। এই ব্যালেন্স শিট হবে ডিসেম্বর মাসের 31 তারিখে। ব্যালেন্স শিটে এলে ব্যালেন্সটা পরের বছর অর্থাৎ 2021 সালের জানুয়ারি মাসে ব্যালেন্স বিটি হবে আবুলেরটা আবুলের ঘরে, আশাদুলেরটা আশাদুলের ঘরে। এই ছিল এই আবুল এবং আশাদুলের মূলধন হিসাব স্থিতিশীল মূলধন পদ্ধতিতে। প্রিয় শিক্ষার্থী, আমরা আসছি উঁতে। আমরা উঁর জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা নম্বরে যাই। প্রশ্নের মধ্যে নম্বরে কী চাল নির্দেশিকায় বলা হয়েছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে নম্বরে সহায়ক তথ্যের ভিত্তিতে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আবুল ও আব্দুলের মূলধন হিসাব প্রস্তুত করো। তাহলে আমাদেরকে আবুল এবং আব্দুলের মূলধন হিসাব প্রস্তুত করতে হবে। সুতরাং আমরাও লিখছি এটা ঘ নম্বর জায়গায় আমরা এটা লিখতে পারি নম্বর। এটা নম্বর সহায়ক তথ্যের ভিত্তিতে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আবুল এবং আব্দুলের মূলধন হিসাব প্রস্তুত করা হল। আবুল এবং আব্দুল মূলধন হিসাব পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। পদ্ধতিটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। তারিখ বিবরণ আবুল আব্দুল, তারিখ বিবরণ আবুল আব্দুল। এই আবুল এবং আব্দুলের সামগ্রিক আয়, এই কের দিকে আয় বলতে সে কারবারে সে কত টাকা মূলধন দিয়েছে এবং কারবার থেকে চলতি বছরে কি পরিমাণের লাভ অথবা লোকসান বা কমিশন বা বেতন বা ভাড়া ইত্যাদি পেয়েছে সেগুলো আয় হিসেবে দেখাবে। এবং কারবারকে তার কারবার থেকে কারবার কত টাকা কেটে নিয়েছে সেগুলো বাম দিকে দেখাবে। এই আয় থেকে ব্যয় বাদ দিলে আবুল এবং আব্দুলের সমপরি মূলধন বের হবে। তো এখানে শুরুতেই আমরা লিখছি, এখানে লেখা হচ্ছে 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখে নগদান হিসাব প্রারম্ভিক মূলধন, অর্থাৎ আবুল শুরুতে কত টাকা মূলধন নিয়ে এসছে সেটি তোমরা কোশ্চেনে দেখলে, সহায়ক কোশ্চেনে দেওয়া আছে আবুল কত টাকা মূলধন নিয়ে এসছে সেই মূলধনটা বসাবা, আব্দুল কত টাকা মূলধন এসছে আব্দুলের মূলধনটা বসাবা। জুন মাসের 1 তারিখে নগদান মানে অতিরিক্ত মূলধন, আবুল কত টাকা অতিরিক্ত মূলধন এসছে, আব্দুল কত টাকা অতিরিক্ত মূলধন, আব্দুল কোনো অতিরিক্ত মূলধন আনেনি তাই আব্দুলের ঘরে ড্যাশ দেওয়া হয়েছে। আর আবুল মূলধন নিয়ে এসছে অতিরিক্ত মূলধনটা বসাবা, সেটা কবে নিয়ে এসছে জুন মাসের 1 তারিখে। এবার বেতন, বেতন এখানে প্রশ্নের মধ্যে বলা হচ্ছে বেতন আবুল প্রত্যেক মাসে 500 টাকা করে বেতন পাবে। তাহলে বেতন লিখি, আবুলের ঘরে বেতন দেব 500 5 12, এখানে যত টাকা হয় তত টাকা বসাবো, কিন্তু আব্দুলের বেতন নেই। প্রিয় শিক্ষার্থী, এখানে প্রশ্নের মধ্যে একটি জায়গায় একটি সমস্যা আছে। সমস্যাটা হলো এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে আবুল কারবার পরিচালনা করেন এবং এ কারণে তিনি প্রতি মাসে 2500 টাকা বেতন পাবেন। তাহলে কে? আবুল কারবার পরিচালনা করেন, এই জন্য আবুলই বেতন পাবেন। কিন্তু সহায়ক প্রশ্নে সহায়ক তথ্যের শেষের দিকে বলা হচ্ছে
আব্দুলের বেতন ডেবিট করার পর আমরা ধরে নেব এই অংশটুকু, যেহেতু আবুলের বেতনের কথা বলা হয়েছে তাই আবুলের বেতনে ডেবিট করার পর বলা ধরে নিয়ে অঙ্কটা সমাধান করছি। আব্দুলের বেতন নয়, তাহলে কার বেতন? আবুলের বেতন। সেই জন্য এই প্রশ্নের মধ্যে আবুলের বেতন বসাবো। বেতনটা আবুলের ঘরে, আবুল প্রত্যেক মাসে 500 টাকা করে 12 মাসে যা পায় সেই বেতনটা এখানে বসাবো। আব্দুলের বেতন ধরা হয় নাই, আব্দুলের বেতনের ঘর ফাঁকা রাখবো। এরপরে আবুল এবং আব্দুল লাভ লোকসান আবন্টন হিসাব থেকে লাভ লোকসান আবন্টন হিসাব থেকে আবুল আব্দুল কত পায় সেখানে দেখা যাচ্ছে কমিশন পাচ্ছে। আবুল একটা নির্দিষ্ট পরিমাণে কমিশন পায় লাভ লোকসান। খ নম্বর প্রশ্নে খ নম্বর উত্তরে দেখো কমিশন আছে এবং কমিশনের নোটও দেওয়া আছে। কমিশন কিভাবে বের করেছে সেই কমিশনটা আবুলের ঘরে বলবে এবং ওখানে মুনাফার অংশ আছে, কে কত মুনাফা পেয়েছে সমান হারে আবুলের মুনাফা আবুলের ঘরে, আব্দুলের মুনাফা আব্দুলের ঘরে বসাবো। এবং বাম দিকে ব্যয় দেখি তারা কারবার থেকে তাদের কাছ থেকে কি কেটে নিয়েছে। উত্তোলন, যারা যারা কারবার থেকে টাকা উত্তোলন করেছে কারবার তাদের কাছ থেকে উত্তোলনের টাকা কেটে নেবে। দেখা যাচ্ছে উত্তোলন করেছে ডিসেম্বর 31 তারিখে উত্তোলন, আবুল কোনো উত্তোলন করে নেই, আবুলের ঘরে উত্তোলনের পরিমাণ দেওয়া নেই, কিন্তু আব্দুলের ঘরে উত্তোলনের পরিমাণ দেওয়া আছে। এই যে উত্তোলনের জন্য একটা কোশ্চেন মার্কস দেওয়া আছে, ঠিক আছে। এখন উত্তোলনের পরিমাণ হবে একটা নির্দিষ্ট পরিমাণে, সে প্রত্যেক মাসে 500 টাকা করে উত্তোলন করেছে এবং দেখো 500 না, প্রত্যেক সে কত টাকা উত্তোলন করেছে দেখা যাচ্ছে প্রত্যেক মাসে 500 টাকা করে উত্তোলন করেছে। এই উত্তোলনের পরিমাণটা কেটে নেওয়া হবে। আর লাভ লোকসান বন্টন হিসাব থেকে উত্তোলনের সুদ, যে উত্তোলন করেছে আর তার উত্তোলন আবুল উত্তোলন করেনি, আবুলের উত্তোলনের সুদ নেই, আব্দুল উত্তোলন করেছে, আব্দুলের উত্তোলনের সুদের পরিমাণ খ নম্বর সহায়ক উত্তরে তোমাদের আছে। খ নম্বর উত্তরে উত্তোলনের সুদ কত এবং এর গণনা কার্য আছে, উত্তোলনের সুদটা নিয়ে এসে বসাবা, আর কিছু হয় নাই। তাহলে আবুলের 1, 2, 3, 4 নগদান, প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, বেতন, কমিশন, মুনাফার অংশ যোগ করে যোগফল হবে এইটা। আর আব্দুলের প্রারম্ভিক মূলধন আর মুনাফার অংশ যোগ করে যোগফল হবে এইটা। এই যোগফলগুলো আমরা বাম দিকে নিয়ে আসলাম, আবুলেরটা আবুলের ঘরে, আব্দুলেরটা আব্দুলের ঘরে। এই আয় এই মূলধন থেকে তাদের উত্তোলন, আবুলের উত্তোলন নাই, উত্তোলনের সুদও নাই, তাহলে ওই যেটা উদ্বৃত্ত, যেটা সমাপনী মূলধন ছিল সেটাই তাদের উদ্বৃত্ত হবে। এবং আব্দুল যে সমাপনী যোগফল, এই যোগফলটা এখানে নিয়ে এসেছি, যোগফল থেকে আব্দুলের উত্তোলন বাদ দেব, উত্তোলনের সুদ বাদ দিয়ে যে থাকবে সেটাই হবে ব্যালেন্স সিডি। আর এই ব্যালেন্স সিডিটাই মানে ব্যালেন্সটা উদ্বৃত্ত স্থানান্তর করবে পরের বছর 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি, আবুলেরটা আবুলের ঘরে, আব্দুলেরটা আব্দুলের ঘরে। এই ছিল প্রিয় শিক্ষার্থী এই তোমাদের 2021 সালের অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট 2 এর সমস্যা নিয়ে কিছু আলোচনা। তোমরা এখান থেকে সমস্যাটা সমাধান করে নিতে পারো। আর যদি কোনো বিষয়ে তোমাদের জানার দরকার হয়, আমার মোবাইল নম্বর তোমাদের কাছে আছে, তোমরা আমার সাথে যোগাযোগ করে তোমার সমস্যা হলে সেই সমাধান জেনে নিতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।